আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অধীনা বিনতে সিদ্দিক, প্রভাষক, পরিনীতি ও সুশাসন বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ। আজকে আমি তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের পরিনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করব। এখন আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। আমাদের প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা 5.1 জাতীয় সংসদ। আচ্ছা, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় সংসদের পরিচিতি। বাংলাদেশ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, যেটা আমরা জানি। সংবিধানে বলা হয়েছে যে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। রাজধানী ঢাকায় জাতীয় সংসদের স্থায়ী আসন রয়েছে। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা জাতীয় সংসদের গঠন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা 300। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হবেন। এছাড়া 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন, তবে মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন। মানে এই যে প্রথমে যে কথাটা বলা হয়েছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হবেন, তার মানে হচ্ছে এখান থেকে শুধুমাত্র পুরুষেরা না, এই 300 আসনের মধ্যে নারীরাও নির্বাচিত হয়ে আসতে পারবে। আবার নারীদের জন্য 50টি আলাদা আসনও রয়েছে, সংরক্ষিত আসন রয়েছে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা পয়েন্ট, সেটা হচ্ছে সংসদে নির্বাচিত হবার যোগ্যতা। আচ্ছা, প্রথমে যে যোগ্যতাটি থাকতে হবে, অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তাকে অনূন্য 25 বছর, মানে কমপক্ষে তার বয়স 25 বছর হতেই হবে। তার নাম সংসদ সদস্যের নির্বাচনে ভোটার তালিকাভুক্ত হতে হবে, মানে যে নির্বাচনে অংশ নিবে, মানে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাকে অবশ্যই ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অযোগ্যতা, মানে কি কি কারণে সে নির্বাচনে অংশ নিতে পারবে না। তো প্রথমে যেটা রয়েছে যে কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বলে ঘোষিত হলে, মানে সে মানসিকভাবে ঠিক না, কোনো সমস্যা থাকলে, এটা আর কি। দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকেন, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং ওই যে 2 বছর সে কারাদণ্ড ছিল, এটা থেকে মুক্তি লাভের পর তাকে অন্তত 5 বছর অতিবাহিত হতে হবে, তারপরে সে নির্বাচনে অংশ নিতে পারবে। এরপরে রয়েছে 1972 সালে বাংলাদেশ যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীন যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন। আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করছে না এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন। আর সর্বশেষ যেটা রয়েছে, কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হন। এখন নম্বর পয়েন্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সংসদ সদস্য পদের আসন শূন্য হওয়ার কারণ। সংবিধানের 67 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্যদের আসন শূন্য হবে যদি 1. তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে, শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থ হন বা না পারেন। শপথের অনুমতি না নিয়ে তিনি একাধিক ক্রমে 90 বৈঠকে দিবস অনুপস্থিত থাকেন, মানে না আসেন। সংসদ যদি এর মধ্যে ভেঙে যায় কোনো কারণে, তিনি নির্বাচিত হবার পর এই সংবিধানের 66 অনুচ্ছেদের 2 দফার অধীন অযোগ্য ঘোষিত হন, অথবা কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি কোনো নির্বাচনের সংসদ নির্বাচিত হবার পর উক্ত দল হতে পদত্যাগ করেন বা বহিষ্কৃত হন। মানে যে নির্বাচিত হয়ে আসবে তাকে তো কোনো না কোনো রাজনৈতিক দল থেকে আসতে হবে, তখন যদি সেই রাজনৈতিক দল থেকে সে পদত্যাগ করে বা ওই রাজনৈতিক দলটা যদি তাকে বহিষ্কৃত করেন, তাহলে আর সে সংসদ পদে থাকার যোগ্য থাকবেন না, মানে তার তখন ওই সংসদ পদটা শূন্য হয়ে যাবে। এবং সর্বশেষ যেটা রয়েছে যে কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারেন, এবং তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সে যদি কাজ না করতে চায়, আগ্রহী না হয়, তাহলে সে স্বীয়ভাবে স্পিকারের নিকট স্বাক্ষর করে পদত্যাগ করতে পারে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংসদের মেয়াদ। জাতীয় সংসদের কার্যকাল 5 বছর, তবে উক্ত মেয়াদ শেষ হবার পূর্বে প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি সংসদ ভেঙে না দিলে প্রথম অধিবেশনের দিন হতে 5 বছর অতিবাহিত হলে সংসদ স্বাভাবিকভাবে ভেঙে যাবে।
তবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে প্রজাতন্ত্র কোনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে, তাহলে সংসদ আইন দ্বারা অনধিক মানে বেশি হলে 1 বছর কাল সংসদের মেয়াদ বাড়াতে পারেন জরুরি মুহূর্তে। তবে যুদ্ধ শেষ হলে বর্ধিত মেয়াদ কোনো ক্রমে 6 মাসের অধিক করা যাবে না। এখন যুদ্ধটা শেষ হয়ে গেছে, ওই 1 বছরটা আছে, এটা বেশি হলে 6 মাস পর্যন্ত বাড়ানো যাবে, এর বেশি হবে না। আচ্ছা, এরপরে যেটা আলোচনা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোরাম। সংবিধান অনুযায়ী কমপক্ষে 60 জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে। অর্থাৎ 60 জন সদস্য নিয়ে জাতীয় সংসদের কোরাম গঠিত হবে। জাতীয় সংসদের বৈঠক চলাকালে কোনো সময় উপস্থিত সদস্য হওয়া মানে সংখ্যা 60-এর কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে তিনি অনন্য 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মুলতবি করবেন। আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অধিবেশন। জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সরকারি বিজ্ঞপ্তির দ্বারা রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন, মানে ডাকেন। এছাড়া রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ও ভেঙে দিতে পারবেন। জাতীয় সংসদের অধিবেশনের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হতে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের দ্বারা বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হবে। আচ্ছা, এরপর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংসদে উপস্থিতি ও অংশগ্রহণ। কোনো ব্যক্তি একই সময়ে 2 বা ততোধিক মানে 2-এর বেশি নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবেন না। যদি কেউ একই সময় 2 বা ততোধিক নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে নির্বাচনের 30 দিনের মধ্যে তিনি কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে চান, মানে কোন এলাকার, তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। মানে তিনি যদি একই সাথে 2-3টার থেকে জয়ী হতে থাকে, তখন নির্বাচন কমিশনকে তাকে একটা নির্দিষ্ট করে দিতে হবে যে সে এই এলাকার থেকেই কাজ করবে। তা না হলে তার সকল আসন শূন্য হবে। সংবিধানের 67 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হবার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্বাচিত হিসেবে শপথ গ্রহণ ও স্বাক্ষরদান করবেন, নইলে তার সংসদ সদস্যের আসন শূন্য হবে। কোনো জাতীয় সংসদ সদস্য যদি সংসদের অনুমতি না নিয়ে 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকেন, তাহলে তার আসন শূন্য। এটা তো আমরা একটু আগে দেখেছি। অবশ্য জাতীয় সংসদ ভেঙে গেলেও সংসদ সদস্যের আসন শূন্য হবে। যদি কোনো সংসদ সদস্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে নির্বাচিত হয়ে পরবর্তী উক্ত দল থেকে যদি পদত্যাগ করে বা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করে, মানে নিজ দলের বিপক্ষে ভোট দান করে, তাহলে তার আসন শূন্য হবে। আচ্ছা, শেষের যেটা মানে আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে সংসদীয় কমিটি। জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংবিধানের 76/1 অনুচ্ছেদে 3 ধরনের স্থায়ী কমিটির কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, অন্যান্য স্থায়ী কমিটি। এছাড়াও রয়েছে কার্য উপদেষ্টা কমিটি, বেসরকারি সরকারের সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত বাছাই কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি, লাইব্রেরি কমিটি, সংসদ কমিটি ও বিশেষ কমিটি। কার্যপ্রণালী বিধি। বাংলাদেশ জাতীয় সংসদের নিজস্ব কিছু কার্যপ্রণালী বিধি রয়েছে। এসব বিধি দ্বারা জাতীয় সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। কিভাবে জাতীয় সংসদ আহ্বান ডাকা হবে, স্থগিত ভেঙে দেওয়া যায়, কিভাবে সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হন, সংসদে প্রশ্ন কিভাবে উত্থাপিত হয়, সংসদ সদস্যদের পালনীয় বিধি প্রভৃতি সম্পর্কে কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট নির্দেশনা থাকে। জাতীয় সংসদের ভাষা। বাংলাদেশ জাতীয় সংসদের ভাষা হচ্ছে বাংলা। সংসদের কার্যবিবরণী সরকারি রেকর্ড বাংলা ভাষায় সংরক্ষিত হয়। তবে কোনো সদস্য চাইলে স্পিকার তাকে ইংরেজিতে বক্তব্য রাখার অনুমতি প্রদান করতে পারেন। এরপরে হচ্ছে যে জাতীয় সংসদ এবং এর সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি। 1. সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 2. সংসদের যে সদস্য বা কর্মচারীর উপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ, কার্য পরিচালনা বা শৃঙ্খলা রক্ষার ক্ষমতা থাকবে, তিনি এ সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো আদালতের এখতিয়ারের অধীন হবেন না। 3. সংসদে বা সংসদের কোনো কমিটিতে কিছু বলা বা ভোট দানের জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো আদালত কার্যধারা গ্রহণ করা যাবে না। 4. সংসদ কর্তৃক বা সংসদের কর্তৃত্বে কোনো রিপোর্ট, কার্যপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যায় না। 5. এই অনুচ্ছেদ সাপেক্ষে সংসদের আইন দ্বারা সংসদের কমিটি সমূহের এবং সংসদ সদস্যদের বিশেষ অধিকার নির্ধারণ করা যাবে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব 5.2। সেটা হচ্ছে যে জাতীয় সংসদের ক্ষমতা ও কাজ। বাংলাদেশ সংবিধান সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করায় জাতীয় সংসদই হচ্ছে সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। তাই এটার ক্ষমতা ও কাজ ব্যাপক। এটা আমাদের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা নিয়ে কাজ করে, শাসন সংক্রান্ত ক্ষমতা নিয়ে কাজ করে,
সরকার গঠন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে, যেমন সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন, মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান, জাতীয় সংসদের আস্থা হারালে মন্ত্রিসভাকে ক্ষমতা হারাতে হয়, এর সাথে বিচার সংক্রান্ত ক্ষমতার কাজ নিয়ে আলোচনা করে বা কাজ করে, অর্থ সংক্রান্ত, সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা কাজ রয়েছে, চাকরি সংক্রান্ত, নির্বাচন অপসারণ সংক্রান্ত ক্ষমতা, অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা, সামরিক বিষয়ে কি হবে সেগুলো নিয়ে আলোচনা, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতাও কাজ রয়েছে। এছাড়াও রয়েছে রাষ্ট্রপতির পদ সহ কতগুলো পদের বেতন ও শর্ত সংসদই নির্ধারণ করে, সংসদ কোনো ব্যক্তিকে কতগুলো ক্ষেত্রে দায়মুক্ত করতে পারে। তাছাড়া জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্তন যেসব আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতে পারে। সংসদ স্থানীয় সরকারগুলো ক্ষমতার দায়িত্ব নির্ধারণ করতে পারে। আমি আবারও বলছি যে অংশটা জাতীয় সংসদের ক্ষমতা কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, এটা নৈবেত্তিক জ্ঞানমূলক অনুধাবন সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট আর কি, এবং নিজের জানার জন্য হলে এই অংশটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। 5.3 সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য। জাতীয় সংসদ সদস্যগণ জনগণের ভোটে নির্বাচিত হন। ভালোভাবে দায়িত্ব পালন করলে এবং জনগণের দাবি দেওয়া ঠিকমতো জাতীয় সংসদে উত্থাপন করতে সক্ষম হলে জনগণ একজন সংসদ সদস্যকে পুনরায় নির্বাচিত করবেন। এরূপ আশা করাই স্বাভাবিকভাবেই যে একজন মানুষ আমার জন্য ভালো কাজ করছে, আমার জন্য সে অনেক ঝুঁকি নিচ্ছে, আমার উপকার করছে, তো এরকম কাজ করলে কিন্তু আমি পরবর্তীতে স্বাভাবিকভাবে পরবর্তী নির্বাচনে সে যদি অংশগ্রহণ করে আমি কিন্তু তাকেই ভোট দিব। আমাদের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু সেটাই কাজ করে মনে। এছাড়াও সংসদ সদস্য যে দলের প্রতিনিধি, সে দল যদি জনগণের সমর্থন ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে তাহলেও তার পক্ষে সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সম্ভব নয়। একজন সংসদ সদস্য এজন্যই জনমতকে অস্বীকার করতে কিংবা এলাকার জনগণের স্বার্থবিরোধী কোনো ভূমিকা অংশগ্রহণ করতে পারেন না। জাতীয় সংসদ সদস্যদের উপর জননিয়ন্ত্রণ পরোক্ষ হলে এর গুরুত্ব অস্বীকার করা যায় না, পরোক্ষভাবে তারা জন অধীন। 5.4 ন্যায়পাল। ন্যায়পাল শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে অম্বার্সম্যান, এর অর্থ হলো প্রতিনিধি বা মুখপাত্র। ন্যায়পাল অন্যের জন্য কথা বলবে। ন্যায়পাল এ পদ সর্বপ্রথম সৃষ্টি হয় 1809 সালে সুইডেনে। এরপর বিশ্বে অন্যান্য দেশেও এ পদ সৃষ্টি হয়েছে, যেমন ফিনল্যান্ডে 1919 সালে, ডেনমার্ক 1955 সালে, নিউজিল্যান্ডে 1961 সালে, নরওয়েতে 1963 সালে, গ্রেট ব্রিটেনে 1967 সালে এবং অস্ট্রেলিয়ায় 1973 সালে। 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এই সংবিধানের 77 অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়। বাংলাদেশের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ন্যায়পাল পদ সৃষ্টি। এই সংবিধানের 77 অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয় সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ন্যায়পাল তার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে। তবে উল্লেখ করা প্রয়োজন যে সংবিধানের ন্যায়পাল পদের উল্লেখ থাকলেও এখনও ন্যায়পাল নিয়োগ করা হয়নি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 5.5 জাতীয় সংসদে আইন প্রণয়নের পদ্ধতি। দেখো, আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে প্রণীত আনিত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়। জাতীয় সংসদে উত্থাপিত আইনের খসড়াকে বিল বলে। বিল দুই প্রকারের, সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল হচ্ছে মন্ত্রীগণ উত্থাপন করেন এবং বেসরকারি বিল জাতীয় সংসদের সাধারণ সদস্যগণ উত্থাপন করেন। সরকারি বিল উত্থাপনের জন্য 7 দিনের সময় এবং বেসরকারি বিলের জন্য 15 দিনের নোটিশ প্রয়োজন হয়। বিল উত্থাপনের পর প্রথম পাঠ শেষে তা সংসদ কর্তৃক গৃহীত হতে পারে বা স্থায়ী কমিটি নিকট প্রেরিত হতে পারে। দ্বিতীয় পাঠের সময় বিলের বিভিন্ন ধারা উপধারা সম্পর্কে আলোচনা সংশোধন করা হয়। তৃতীয় পাঠের সময় বিলটি সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হলে স্পিকার তা সত্যায়িত করেন এবং রাষ্ট্রপতির সম্মতির জন্য সেটা প্রেরণ করেন। সংসদ কর্তৃক কোনো বিল তৃতীয় পাঠের পর গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার পর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দান করবেন, কিংবা অর্থ বিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বিলটি বা তার কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করে একটি বার্তা সহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারবেন এবং রাষ্ট্রপতি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য হবে। আচ্ছা, এরপরে 5.6 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জাতীয় সংসদের সংসদ নেতা, বিরোধী নেতা এবং হুইপদের দায় দায়িত্ব।
জাতীয় সংসদকে গতিশীল ও সচল রাখার ক্ষেত্রে ট্রেজারি অপোজিশন বেঞ্চের ভূমিকা ও দায়িত্ব অনেক। জাতীয় সংসদকে সচল, গতিশীল ও কার্যকর রাখতে সংসদে নেতা ও বিরোধী নেতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উভয় পক্ষের নেতা যদি সহনশীল, গণতন্ত্র মনস্ক, উদার হন, তাহলে অবাঞ্ছিত উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হওয়ার প্রশ্ন ওঠে না। কেননা উভয় নেতা একত্রে বসে অনেক বিষয়ে ঐক্যমতে আসতে পারেন বা সম্ভাব্য বিরোধ মিটিয়ে ফেলতে পারেন। সংসদীয় গণতন্ত্রে এটাই রীতিনীতি, নীতি নির্ধারণ এবং আইন প্রণয়নকালে এজন্যই ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে সাধারণ ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, আলোচনার বিষয়বস্তু নির্ধারণে সাহায্য করা, প্রশ্নোত্তর দানে সাহায্য করা এবং আচরণ ও প্রকাশভঙ্গির ক্ষেত্রে সাহায্য করার দায়িত্ব পালন করেন সরকার ও বিরোধী দলীয় হুইপগণ। মূলত এজন্যই তাদেরকে সচেতক বলা হয়। 5.7 স্পিকার ও ডেপুটি স্পিকার এবং এর ক্ষমতা ও কাজ নিয়ে আলোচনা করব। সংসদের স্পিকার একজন খুবই গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তি, তিনি সংসদ সভাপতি। স্পিকার ও ডেপুটি স্পিকার সাধারণ নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হবেন। সংসদের ভোটে তারা অপসারিত হবেন, মানে বাদ পড়তে পারেন। মেয়াদ শেষে অথবা কোনো কারণে সংসদ ভেঙে গেলে স্পিকার ও ডেপুটি স্পিকার নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন ও ভাতা সংযুক্ত তহবিলের দায় মুক্ত ব্যয় থেকে বরাদ্দ হবে। জাতীয় সংসদ সদস্যদের মধ্যে থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। যেসব কারণে ডেপুটি স্পিকারের পদ শূন্য হতে পারে, তিনি সংসদ সদস্য না থাকেন, তিনি যদি মন্ত্রী পদ গ্রহণ করেন, পদ হতে তার অপসারণ দাবি করে মোট সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠের প্রতি সমর্থিত কোনো প্রস্তাব সংসদে যদি গৃহীত হয়, তিনি স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতির নিকট যদি নিজের থেকে পদত্যাগপত্র পেশ করেন, কোনো সাধারণ নির্বাচনের পর অন্য কোনো সদস্য তার কার্যভার গ্রহণ করেন এবং ডেপুটি স্পিকারের ক্ষেত্রে তিনি যদি স্পিকারের পদে যোগদান করেন। আচ্ছা, এখন স্পিকার ও ডেপুটি স্পিকারের কিছু ক্ষমতা কাজ রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। স্পিকার সংসদের সভায় সভাপতিত্ব করেন, তবে তার অবর্তমানে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করতে পারবেন বা করেন। রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে অথবা কোনো কারণে সাময়িকভাবে কাজ করতে সক্ষম না হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। স্পিকার জাতীয় সংসদের নেতার সাথে পরামর্শ করে সংসদের কার্যপ্রণালী নির্ধারণ করেন বা করবেন। সাধারণ নিয়ম অনুযায়ী স্পিকার সংসদের বৈঠক স্থগিত করবেন এবং অবস্থার প্রেক্ষিতে তিনি সাময়িকভাবে সংসদের বৈঠক বন্ধ রাখতে পারবেন। শৃঙ্খলাজনিত কারণে তিনি কোনো সংসদ সদস্যকে সতর্ক করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি কোনো সদস্যকে বহিষ্কারও করতে পারবেন। এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাণী পাঠ করাবেন। তিনি সংসদ সদস্যদের সুযোগ সুবিধা, মান মর্যাদা রক্ষা করবেন। তিনি সংসদ অধিবেশনে লক্ষ্য রাখবেন যাতে সুষ্ঠুভাবে বিধিবিধান অনুযায়ী সংসদের কার্যাবলী পরিচালিত হয়। স্পিকার সাধারণত সংসদ বিতর্কে অংশগ্রহণ করবেন না। 5.8 আইন বিভাগের নিকট শাসন বিভাগের জবাবদিহিতা। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তাদের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বা কাজকর্মের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। মন্ত্রিসভা ক্ষমতায় কতদিন থাকবে তা নির্ভর করে আইনসভার আস্থা অনাস্থার উপর। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত, যেটা আমরা জানি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত এবং যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করতে বাধ্য। মন্ত্রীগণ যতক্ষণ সংসদের আস্থা ভোগ করবেন ততক্ষণ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, নিন্দামূলক প্রস্তাব এনে, বাজেট আলোচনা সমালোচনা করে, মুলতবি প্রস্তাব ও ছাঁটাই প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। জাতীয় সংসদের অনুমোদন ব্যতীত সরকার করারও বা সংগ্রহ পারেন না। সংসদ আইন বলে সরকার অর্থ নিয়ন্ত্রণ করেন। জাতীয় সংসদ জাতীয় তহবিলের রক্ষক ও অভিভাবক। প্রত্যেক আর্থিক বছরের শুরুতে সে বছরের জন্য সরকারের অনুমতি, আয় ব্যয়ের বিবৃতি বা বাজেট জাতীয় সংসদে পেশ করতে হয়। 5.9 বাংলাদেশ সংবিধানে প্রধানমন্ত্রী। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান, তিনি নির্বাহী ক্ষমতার মধ্যমণি, তাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী। সংবিধানের 55(2) অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। নিয়োগ পদ্ধতি। যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধ।
কেননা সংসদীয় রীতি অনুযায়ী সাধারণ নির্বাচনের পর জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকেই রাষ্ট্রপতি সংসদের আস্থাভাজন সদস্য বলে মনে করবেন। তবে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, তখন সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তি খুঁজে বের করার ক্ষেত্রে রাষ্ট্রপতি তার সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী পদের মেয়াদ। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন, তিনি সংসদ সদস্য না থাকেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, কিংবা সংসদ ভেঙে দেবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করবেন। তিনি অনুরূপ পরামর্শ দান করলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন নন এই মর্মে সন্তুষ্ট হলে এই সংসদ ভেঙে দিবেন। আর সর্বশেষ যেটি রয়েছে, প্রধানমন্ত্রী উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদে বহাল থাকবেন। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠনে ভূমিকা রাখবেন। মন্ত্রিসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে। জাতীয় সংসদের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর একটা কাজ বা ভূমিকা থাকে। রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা। প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আর একটি বিষয়। দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা, জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা। আর প্রধানমন্ত্রী সংবিধানের 55 অনুচ্ছেদে অনুযায়ী প্রধানমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুখ্য নির্বাহী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শুধু সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্যই নন, বরং তিনি হলেন মন্ত্রীরূপ তারকারাজির মধ্যে বিরাজমান চাঁদ। বাংলাদেশ শাসন ব্যবস্থায় তিনি হলেন মধ্যমণি, মন্ত্রিসভার মূল্যস্তম্ভ। তিনি হলেন এমন একটি সূর্য যার চারিদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। 5.10 বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তিনি জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক প্রকাশ্য ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নামে সরকারের সকল নির্বাহী ব্যবস্থা গৃহীত হয়েছে বলে প্রকাশ করা হয়। রাষ্ট্রপতি হিসেবে তিনি রাষ্ট্রের অন্য সকল পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তির ঊর্ধ্বস্থানে লাভ করেন ও সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হবেন। 5 বছরের মেয়াদে তিনি এ পদে অধিষ্ঠিত থাকবেন। ব্রিটেনের রানী বা ভারতের রাষ্ট্রপতির ন্যায় তিনি হলেন শাসনতান্ত্রিক প্রধান। আচ্ছা, এখন আমরা রাষ্ট্রপতি পদের যোগ্যতা নিয়ে আলোচনা করব, যে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। রাষ্ট্রপতি প্রার্থীকে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য হবেন এবং তিনি এমন ব্যক্তি হবেন যিনি কখনোই সংবিধান অনুযায়ী অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হতে অপসারিত হননি। রাষ্ট্রপতির নির্বাচন ও পদের মেয়াদ। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হবেন। তবে শর্ত থাকে যে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। আবার হচ্ছে রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কে সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সংবিধান অনুযায়ী 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হলেও কিছু কারণে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারিত করতে পারবেন। একটা হচ্ছে যে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসাধারণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাবে। অভিযোগ বিবেচনা করে রাষ্ট্রপতি স্বয়ং উপস্থিত থাকতে পারবেন কিংবা প্রতিনিধি প্রেরণ করতে পারবেন। আর অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার 2/3 ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে জাতীয় সংসদে কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। আর এরপরে হচ্ছে সংবিধানের অনুচ্ছেদের 53 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত যেসব কারণ থাকে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতির দায়িত্ব পালন। সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমতো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এখন রাষ্ট্রপতির কাজ ও ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। তার নির্বাহী ক্ষমতা ও কাজ রয়েছে, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কাজ রয়েছে, তারপরে জরুরি অবস্থায় তার একটা ক্ষমতা রয়েছে, অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে, অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত, সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতির পদমর্যাদা। উপরোক্ত আলোচনা থেকে মনে হতে পারে যে রাষ্ট্রপতি প্রভূত ক্ষমতার অধিকারী। বাস্তবে সংবিধান অনুযায়ী দেশের সংসদীয় গণতন্ত্র প্রচলিত থাকায় রাষ্ট্রপতি নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান। তিনি কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে নিজস্ব বিবেচনাকে কাজে লাগাতে পারবেন। তাছাড়া সবসময় তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। তবে সংবিধান অনুযায়ী তিনি দেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী। এর ফলে তিনি দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বস্থানে লাভ করবেন।
আজকে আমাদের এটাই দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের প্রথম অংশের আলোচনা ছিল। পরবর্তী আলোচনা নিয়ে আমি আবার আসব। তবে এখানে কিছু কথা আছে যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। তোমাকে একদম ভূমিকা থেকে শুরু করে মানে এই অধ্যায় শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়তে হবে, এছাড়া পরীক্ষাতে মানে ভালো করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো ভালোভাবে পড়তে হবে। এবং প্রত্যেকটা জিনিসে একটা জিনিস খেয়াল করবা যে জাতীয় সংসদের শুরুর থেকে প্রত্যেকটাতে আছে একটা জিনিস, যে সংবিধানের এত নাম্বার অনুচ্ছেদে এটির কথা বলা হয়েছে, এই অনুচ্ছেদে এই আইনের কথা বলা হয়েছে, এই অনুচ্ছেদে রাষ্ট্রপতি, এই অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর ক্ষমতা বলা হয়েছে। এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, খেয়াল রাখতে হবে যে কোন অনুচ্ছেদে কোন বিষয়টির কথা বলা হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি পরবর্তী অংশ নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আজকে পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামোর আলোচনা নিয়ে এই পর্যন্তই থাকছি। পরবর্তী আলোচনা নিয়ে পরবর্তী অংশটুকু পরবর্তীতে দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।